পারিবারিকভাবেই বিয়েটা করেছি। শ্বশুর অনেক টাকার মালিক, মেয়ে বাবা মায়ের পছন্দের। আগে আমারও পছন্দ ছিল, মানে কলেজে যখন পড়তাম তখন আমার এক ক্লাস নিচে পড়তো। আমাদের কলেজটা অনেক নাম করা, তাই দূর থেকেও ছাত্রছাত্রী আসতো। নীলার বাসাও কলেজ থেকে বেশ দূরে। ওহ, বলাই তো হয়নি, নীলা আমার বউয়ের নাম। কলেজে যখন পড়তো তখন বেশ সুন্দরী ছিল, এখনও তেমন সুন্দরী আছে। সুন্দরী হওয়ার কারণে অনেক ছেলেই ওকে লাইক করত, আমিও করতাম। কিন্তু ও ধনী ছিল, তাই আর মনের কথা বলতে সাহস পাইনি। তবে এখন বেশ সমৃদ্ধশালী, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছে। বিসিএস দিয়েছিলাম, ক্যাডার হতে পারিনি, তবে নন ক্যাডার হওয়াতে বেশ ভালো বেতন পাই। এখন আমরাও নীলাদের মতোই সমৃদ্ধশালী, তাই আমাদের বিয়েটা হয়েছে। বিয়েতে আমি একটা শর্ত দিয়েছিলাম, আমরা যে ধনী এ কথা মেয়ে জানতে পারবে না, আর বিয়ে হবে গ্রামের বাড়িতে। হয়েছেও তাই। আমি বিয়ের 2 দিন পর নীলাকে নিয়ে ঢাকায় চলে এসেছি, আর বাবা মা যশোরে চলে গেছে। আমরা যশোরেই থাকি, আর গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার কোন এক গ্রামে। বিয়ের পর এই 2 দিন নীলার সাথে তেমন কথাই হয়নি। যাই হোক, কাজের চাপের জন্য তাড়াতাড়ি বউ নিয়ে ঢাকাতে ফিরে এলাম। বাসায় এসে বউকে বললাম, ডিয়ার ক্রাশ, সেই কলেজ লাইফ থেকে পছন্দ করতাম তোমাকে, খুব ভালোবাসি তোমাকে। এখন তুমি আমার বউ, সুতরাং তোমারও আমাকে ভালোবাসতে আপত্তি থাকার কথা নয়। তোমার মতো খ্যাতকে ভালোবাসবো আমি? আমি পারবো না। ঠিক আছে, আস্তে আস্তে ঠিকই ভালোবাসবে। যাও, ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। হুম। অতপর খাবার আনতে বাইরে আসলাম। একটা রেস্টুরেন্ট থেকে কিছু খাবার কিনে নিয়ে বাসাতে চলে আসলাম। এসে দেখি বউ আমার খাটে বসে পা দুলিয়ে কার সাথে যেন কথা বলছে। মনে হয় আমাদের পৌঁছানোর খবরটা বাবা মাকে দিচ্ছে। তাই আর কিছু না বলে টেবিলে খাবার রেখে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসেই আমার চোখ কপালে। যেটুকু খাবার এনেছিলাম নীলাভ তার 3 ভাগের 2 ভাগ সাভার করে দিয়েছে। আমি বললাম, ওই, সব একাই খেয়ে নিলে, আমি কি খাবো? আমার খুব খিদা লেগেছিল, তাই খেয়েছি। এখন তুমি কি খাবে তুমি জানো? কি পেটুক রে বাবা, একাই দুজনের খাবার শেষ করে দিল। আমি না হয় একটু খেতে ভালোবাসি, তাই বলে আমাকে পেটুক বললে? বলেই কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিল। তাই আমি পেছন থেকে বললাম, এই খাবারটুকু খেয়ে যাও। অমন কথা শোনার পর আমার গলা দিয়ে খাবার নামবে না। তাহলে জল দিয়ে গিলে খাও। না, ওটুকু তুমিই গেলো। এত খাবার আমি একা খেতে পারবো না। কথাটা মজা করে বললাম। কই এত খাবার, এটুকু আমি একেবারেই খেতে পারি। বলেই বাকি খাবারটুকু মুখে ভরে দিল। তোমার পেট ভরেছে, নাকি আমার সাথে হোটেলে যাবে? তুমি নিয়ে গেলেই যাব। যাও, রেডি হয়ে আসো। হোটেল থেকে যতটুকু খাবার এনেছিলাম সেটুকু ভ্যানিশ করে দিল, আবার হোটেলেও যাবে। এভাবে চললে আমার ইনকামের সব টাকাই নীলার পিছনে খরচ হয়ে যাবে। নীলা রেডি হয়ে আসার পর নীলাকে নিয়ে আবার হোটেলে এলাম। আমি কিছু হালকা খাবার খেলাম, আর নীলা একের পর এক মুখরোচক খাবার অর্ডার করেই যাচ্ছে। খাওয়া দাওয়া শেষে আবার বাসাতে ফিরে এলাম। নীলা বাসাতে এসেই বিছানাতে গা এলিয়ে দিল, বোধহয় খাবার একটু বেশি খেয়ে ফেলেছে। আমি ফ্রেশ হয়ে অফিসের কাজগুলো রেডি করে ঘর পরিষ্কার করলাম। অনেক দিন না থাকার পরে ময়লা জমে গেছিল। তারপর ফ্রিজ থেকে শাক সবজি নিয়ে আসলাম। তারপর রান্নাবান্না শুরু করলাম। আপনারা হয়তো ভাবছেন, বউ থাকতে আমি কেন রান্না করছি? আসলে নীলা বড়লোকের মেয়ে, রূপচর্চা ছাড়া আর কিছুই পারে না।
যাই হোক, অবশেষে রান্না শেষ করলাম। আজকের আইটেম হলো আলু পোস্ত, আলু আর ডিম একসাথে ভাজি, আর গোল আলুর ঝোল। আমার রান্না সব আলুকে ঘিরেই। আলু আমার ফেভারিট। রান্না শেষে স্নান করে এসে দেখি নীলা ঘুমিয়ে পড়েছে, তাই ডাক দিলাম, কিন্তু উঠল না। তাই গায়ে হাত দিয়ে ধাক্কা দিলাম। নীলা, ছোট লোক, বাসর রাতে তোকে বলছি না আমাকে টাচ করবি না। কেন? টাচ করলে কি হবে? আর আমি তোমার স্বামী, তোমাকে স্পর্শ করার অধিকার আমার আছে। আর চটটা মেরে ঠিক করলে না। প্রথমবার বুঝিয়ে বললাম, এর পরের বার যদি এমন কিছু দেখি, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। আমি এখানে থাকতে আসিনি, কয়দিন পরেই দেখবি আমি চলে যাব। সেটা কয়দিন পরেই দেখা যাবে। খেতে আসো। আমি খাবো না। তোমার ইচ্ছা। বলেই আমি খেতে চলে আসলাম। টেবিলে এসে প্লেটে ভাত নিয়ে আলু এবং ডিম ভাজি দিয়ে খেতে শুরু করেছে। ঠিক তখনই দেখি নীলা আসছে। আমি ওর দিকে না তাকিয়ে খাওয়াতে মন দিলাম। নীলা এসে আমার সামনে বসলো। তারপর সবকিছু প্লেটে গুছিয়ে নিয়ে খেতে লাগলো। এই খাবার কোন হোটেলের? আমি নিজে বানিয়েছি। ওহ, অতঃপর দুজনে খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিলাম। তারপর বাইরে বের হওয়ার জন্য রেডি হলাম। কোথায় যাচ্ছ এত সেজেগুজে? বাইরে যাচ্ছি। তাহলে আমি একা থাকবো বাসাতে? তো আর কে থাকবে? আমার বাসাতে একা থাকতে ভয় করবে। এহ, ভয় করবে? আমি তাড়াতাড়ি ফিরে আসব। ভয় করলে টিভি দেখবে। আচ্ছা, আমার নাম্বারে 200 টাকা রিচার্জ করে দেবে? এত টাকা দিয়ে কি করবে? আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলবো। একটা চড়ে গাল লাল করে দেব। উনি বয়ফ্রেন্ডের সাথে কথা বলবে, আর টাকা আমি রিচার্জ করে দেব? মামা বাড়ির আবদার। আপনাকে টাকা ধার হিসেবে দিতে বলেছি, পরে আকাশ আপনার টাকা দিয়ে দিবে। তো তোমার আকাশকেই ফোন দিয়েই বলো, ওই টাকা রিচার্জ করে দেবে। আমার ফোনে 1 টাকাও নাই, আকাশকে কল দেব কিভাবে? টেলিফোন থেকে ফোন করে বলুন। কিপটা ছোট লোক একটা। দ্বিতীয়বার এই কথাটা একবার শুনলে সোজা বাসা থেকে বের করে দিব। হুম, আপনার বাসা থেকে আমি এমনিতেই চলে যাব। আচ্ছা, ভালো। অতঃপর বকবক শেষে আমি বাসা থেকে বের হলাম। বাজারে এসে কিছু সবজি আর রান্নার জিনিস কিনলাম। সমস্ত বাজার নিয়ে বাড়ি ফিরে আসলাম। তারপর সেগুলো ফ্রিজে ভরে রাখলাম। আমি রাতে ফেসবুক চালাচ্ছিলাম, আর নীলা টিভি দেখছিল। ভদ্রতার খাতিরে ওকে খাওয়ার জন্য ডাকলাম। তারপর দুজন একসাথে খেলাম। তারপর শান্তির একটা ঘুম দিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করার জন্য জিনিসপত্র রেডি করছিলাম। তখন নীলা রান্নাঘরে আসলো। এখানে কি চাই? ঘুম থেকে উঠে তোমাকে দেখলাম না, তাই খুঁজতে এলাম। ওহ, কি করছো? এই তো লুডো খেলছি। মিথ্যাবাদী, তুমি তো রান্না করছো। দেখতে যখন পাচ্ছ, তাহলে জিজ্ঞেস করলে কেন? এমনি, আমি হেল্প করব। না, তুমি তো এখানে কয়দিনের মেহমান, কাজ করার দরকার নেই। হুম। অতপর সকালের নাস্তা সেরে অফিসে চলে আসলাম। বিকেলের দিকে আমার বাসার সিসিটিভির ফুটেজ দেখছিলাম। নীলা কি যেন খুঁজছে, তাই ফোন করলাম। কি খুঁজছো সারা ঘরে? একা একা বোর হয়ে যাচ্ছি, টিভি দেখতেও ইচ্ছা করছে না, তাই একটা বই খুঁজছিলাম। ওহ,
পাশের রুমে দেখো, বই আছে। ঠিক আছে, কিন্তু তুমি কি করে জানলে আমি কিছু খুঁজছি? তোমার সামনে দেখো, সিসি ক্যামেরা আছে। তার মানে তুমি আমার ড্রেস চেঞ্জ করাও দেখছো? না, আমি মাত্রই দেখলাম ফুটেজ। হুম। ফোনটা কেটে দিলাম। 1 মাস পর, 1 মাসে নীলার সাথে অনেকটা মিশেছি, তবে একটা বিষয় ক্লিয়ার হতে পারছি না। নীলা বলেছে ওর বয়ফ্রেন্ড আছে, কিন্তু আমি কখনো ওকে ফোনে কথা বলতে দেখিনি। ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে গেলেও ও এড়িয়ে গেছে। তাই আমি আমার এক উকিল বন্ধুর কাছ থেকে একটা নকল ডিভোর্স পেপার বানিয়ে বাসাতে এসেছি। আমি ফ্রেশ হয়ে ব্যালকনিতে বসে আছি। নীলা কফি হাতে আমার পাশে বসলো। কিছুদিন হলো আমি অফিস থেকে এসে ব্যালকনিতে বসে গল্প করছি। কফির মগে চুমুক দিয়ে বললাম, আচ্ছা, তুমি তো চলে যাবে, হুম। তাহলে এটাতে সাইন করে দিও যাওয়ার সময়। তাহলে আমি আরেকটা বিয়ে করতে পারবো। শয়তান, ডিভোর্স দিবি যখন, তাহলে বিয়ে কেন করেছিলি? এই নে, সাইন করে দিলাম। যা, আর একটা বিয়ে কর। আর শোনো। নীলা ঘরে চলে আসলো। আমি ওর পিছু পিছু আসলাম। এখানে কেন এসেছিস? বউকে আদর করতে। কে তোর বউ? আমি আর এখন তোর বউ নই। কে বলেছে? আমি তো ডিভোর্স পেপারে সাইন করেই দিয়েছি। ওটা তো নকল ডিভোর্স পেপার। শুধু একটু পরখ করে দেখলাম আমার সন্দেহ ঠিক কিনা। কি সন্দেহ? আমি জানতাম তোমার কোনো বয়ফ্রেন্ড নেই, তাই একটু পরীক্ষা করলাম। তাই বলে ডিভোর্স পেপারে দিবে? জানো আমি কত কষ্ট পেয়েছি। তাহলে আমি এতদিন ভালো ছিলাম? আমিও তোমাকে একটু পরীক্ষা করেছিলাম। তাহলে পরীক্ষা শেষ, এখন একটু বাসর করি। এ, কিচ্ছু করব না। বললেই হলো। এখন আদর করব বউকে, অতপর আপনারা যেতে পারেন। আজকের মতো এখানেই শেষ। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত ভালোবাসার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।